হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা স্টার্ট করতে যাচ্ছি ভাই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার নাম হচ্ছে ভাই তোমার পলিমার। ওকে, সো প্রথম কথা, পলিমার তো আমরা 9-10-এও পড়ে আসছি ভাই। তো এটা সম্পর্কে আমরা কিছু কিছু জিনিস অলরেডি 9-10 থেকে জানি। যেমন প্রথম কথা আমরা কি জানি ভাই, পলিমার অর্থ কি? পলিমার অর্থ হচ্ছে তোমার খুবই বড় অণু। পলিমার অর্থ, প্রথম অর্থ মনে রাখবা, পলিমার অর্থ কি বলতো? খুবই বড় অণু। কারণ দেখো না, পলিমারে কি হয়, যে অনেকগুলা জোড়া লেগে লেগে অনেক একটা বড় একটা যৌগ তৈরি হয়। এই জন্য বলা হচ্ছে পলিমার যে জিনিসটা আছে, এটা তার একটা বোঝাচ্ছে কি বলতো, খুবই বড় অণু। পলিমার যে কথাটা আসছে না ভাই, এই পলিমার কথাটা আসছে গ্রিক শব্দ পলিমেরোস থেকে। তাহলে পলিমার, তাহলে আমাদের এখানে যে পলিমার কথাটা আছে, পলিমার, বেসিক্যালি ভাই এই পলিমার কথাটা আসছে তোমার গ্রিক শব্দ পলিমেরোস, এটা থেকে। এটা একটা কি শব্দ ভাই? একটা গ্রিক শব্দ। তো তোমরা যদি এটাকে অ্যানালাইসিস করো, দেখবা তোমরা এখানে দুইটা ভাগ পাচ্ছ। একটা হচ্ছে তোমার ভাই পলি, আর একটা তোমার কি বলতো ভাই ম্যারস। তো পলি অর্থ হচ্ছে ভাই বহু, পলি অর্থ কি বলতো বহু, আর ম্যারস অর্থ হচ্ছে তোমার ভাই অংশ। তার মানে পলিমারের মধ্যে কি থাকে, তো অনেকগুলো অংশ, অনেকগুলো ছোট 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 অংশ যুক্ত হয়ে পলিমার গঠিত হয়। তো আমরা এটা তো 9-10-এই জেনে আসছি যে পলিমারে কি থাকে, অনেকগুলো ছোট ছোট অংশ যুক্ত হয়ে বহু অংশ বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়। ওই ছোট অংশগুলোকে তুমি কি বলতা ভাই? মনোমার বলতা। এগুলো তুমি 9-10-এ শিখে আসছো। তাহলে আমরা যদি পলিমারের এখন যদি সংজ্ঞা দেখতে চাই, তাহলে দেখো এখান থেকে আমরা পলিমারের একটা সিম্পল সংজ্ঞা দিতে পারি এরকম, যে পলিমার হলো বৃহদাকার অণু যার একটি শিকল অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাসায়নিক মনোমার দ্বারা গঠিত। ঠিক আছে জিনিসটা? আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি আমরা। মানে জিনিসটা হচ্ছে এরকম ভাই, পলিমারে কি হয়, যে ছোট ছোট অনেকগুলো ক্ষুদ্র অংশ পরস্পর যুক্ত থেকে তোমার পলিমারটা গঠিত হয়। তো ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা কি বলি বলতো ভাই? ওগুলোকে আমরা বলি তোমার হচ্ছে ভাই মনোমার। তাহলে মনোমারের যে সমষ্টি, ওইটা কি মিলে তোমার কি গঠিত হচ্ছে? তুমি পলিমার পাচ্ছ। তার মানে বেসিক্যালি তোমার হচ্ছে ভাই পলিমার যে জিনিসটা আছে, এটা কি তাহলে বলতো? এটা হচ্ছে তোমার ভাই অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমষ্টি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমষ্টি। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখতেছো, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে কি বলা হয় বলতো? মনোমার বলা হয়। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমার বলা হয় তোমার হচ্ছে ভাই মনোমার। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে যাই। তো এখান থেকে আমরা নেক্সট আরেকটা জিনিস কি রাখবো বলতো? জানবো জিনিসটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ভাই পলিমার যেহেতু অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত, এই ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো আছে, বা এটাকে অনেক সময় ছোট এককও বলা হয়, এটাকে বলা হয় মনোমার। কারণ অনেক সময় তোমাকে পরীক্ষায় মনোমার কাকে বলে সেটাও জিজ্ঞেস করে। তাহলে তুমি মনোমারের সংজ্ঞা বলে কি বলবা? মনোমারের সংজ্ঞা বললে বলবা পলিমারের পলিমারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অথবা পলিমারের ছোট ছোট একককে মনোমার মনোমার বলে। অর্থাৎ আসলে বেসিক্যালি কাহিনী কি হয়, এখানে ছোট একটা অংশ থাকে, এখানে একটা ছোট অংশ থাকে, ছোট অংশ, ছোট অংশ, ছোট অংশ, এরা পরস্পর তোমার হচ্ছে ভাই জোড়া লাগে, বন্ধনের মাধ্যমে জোড়া লাগে। তো এই বন্ধনের মাধ্যমে জোড়া লেগে একটা বিশাল একটা যৌগ তৈরি করে, এটাকে তুমি বলো পলিমার। আর এই যে তুমি ক্ষুদ্র অংশ দেখতেছো, বেসিক্যালি এটাকে বলো তুমি হচ্ছে ভাই মনোমার। এখন দেখো মনোমার গুলো একটা কি দ্বারা যুক্ত হয়েছে? একটা বন্ধন দ্বারা যুক্ত হয়েছে না? মনে রাখবা এই বন্ধনটা হচ্ছে তোমার ভাই সমযোজী বন্ধন। মনে রাখবা এই বন্ধনগুলো কি ভাই? সমযোজী বন্ধন। ওকে, তাহলে এখান থেকে আরেকটা জিনিস তুমি শিখলা, সেটা কি? দুইটা মনোমার কিভাবে যুক্ত হয়? সমযোজী বন্ধন দ্বারা। দেখো দুইটা মনোমার কিভাবে যুক্ত হয়? সমযোজী বন্ধন দ্বারা। আমি তাহলে তোমাকে তাহলে লিখে দিই। আমরা তাহলে লিখবো পাশাপাশি মনোমার গুলো, পাশাপাশি মনোমার গুলো সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়। সমযোজী বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, এরপরে দেখো পলিমারের আরেকটা নাম আছে। এই যে তোমার পলিমার মানে কি, বহু একটা বড় অংশ না, বা অনেক একটা বড় একটা অণু। তো আমরা জিনিসটা জানি, দুইটা ওয়ার্ড সম্পর্কে আমরা সবাই জানি, একটা হচ্ছে মাইক্রোমলিকিউল, একটা হচ্ছে ম্যাক্রোমলিকিউল। তো তোমার হচ্ছে ভাই ম্যাক্রো দ্বারা বোঝায় হচ্ছে বড়, আর মাইক্রো দ্বারা বোঝায় হচ্ছে ছোট। তো এজন্য পলিমারের আরেকটা নাম হচ্ছে তোমার ভাই, পলিমারের আরেকটি নাম বা অপর নাম, পলিমার যেহেতু বড়,
তো এটার অপর নাম হচ্ছে তোমার ম্যাক্রো মলিকিউল বা দানবীয় অণু। আর তোমার হচ্ছে ভাই মনোমার যেগুলো আছে, মনোমারের অপর নাম, একটা তো ছোট একক ঠিক আছে, কিন্তু মনোমার গুলো বেসিক্যালি ছোট হয়, এই জন্য মনোমারের অপর আর একটা নাম হচ্ছে তোমার ভাই মাইক্রোমলিকিউল মাইক্রোমলিকিউল বা ক্ষুদ্রকার অণু। এটা হচ্ছে তোমার ভাই মনোমারের আরেকটা নাম। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। তো এগুলো হচ্ছে পলিমারের ইন্ট্রোডাকশন ছিল। তো আমরা এখন দেখবো পলিমারের প্রকারভেদ। তো পলিমারকে বেসিক্যালি আমরা আগে প্রথমে দুইটা পার্টে ভাগ করতে পারি পলিমারের প্রকারভেদটাকে। চলো তাহলে আমরা দুইটা পার্ট আগে ভাগ করি। সেটা হচ্ছে ভাই একটা পার্ট হচ্ছে তোমার বিক্রিয়া অনুসারে, একটা পার্ট হচ্ছে তোমার উৎস অনুসারে। ঠিক আছে, তাহলে আমরা একটা চলো লিখে ফেলি এখানে, যে একটা লিখবো আমরা এখানে বিক্রিয়া অনুসারে, বিক্রিয়া অনুসারে, আর এখানে আমি লিখলাম তোমার হচ্ছে ভাই উৎস অনুসারে, উৎস অনুসারে। তাহলে চলো আমি তোমাকে এখানে বক্স করে দিই জিনিসটাকে, সেকেন্ড। তাহলে আমরা প্রথমে পলিমারকে আমরা কয়টা পার্টে আগে ভাগ করে ফেললাম ভাই? দুইটা পার্টে ভাগ করে ফেললাম পলিমারের প্রকারভেদটাকে। একটা তোমার হচ্ছে ভাই বিক্রিয়া অনুসারে, আর একটা তোমার হচ্ছে ভাই উৎস অনুসারে। চলো আমি তোমাকে বুঝাই দিই জিনিসগুলো। এই যে দেখতেছো তুমি বিক্রিয়া অনুসারে যেটা দেখতেছো ভাই, এটা আবার দুই প্রকারের হয়, আর উৎস অনুসারে এটা তিন প্রকারের হয়। তাহলে আমাদের যে বিক্রিয়া অনুসারে যেটা দেখতেছো, এটা হয় তোমার হচ্ছে আবার দুই প্রকারের। এটা হবে তোমার হচ্ছে ভাই কয় প্রকারের বলো তো? দুই প্রকারের। একটাকে তুমি বলো হচ্ছে ভাই সংযোজন পলিমার, সংযোজন পলিমার। আর আরেকটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই ঘনীভবন পলিমার, ঘনীভবন পলিমার। তাহলে ভাই এখান থেকে আমরা কি শিখলাম? সেটা হচ্ছে ভাই বিক্রিয়া অনুসারে পলিমার কয় প্রকার বলো তো? দুই প্রকার। একটা সংযোজন পলিমার, একটা তোমার হচ্ছে ভাই ঘনীভবন পলিমার। আর উৎস অনুসারে, উৎস অনুসারে পলিমার হচ্ছে তোমার তিন প্রকার। কয় প্রকার বলো তো ভাই? তিন প্রকারের হয়। ওকে, আচ্ছা তাহলে চলো দেখি আমরা। একটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই প্রাকৃতিক পলিমার, মানে যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়। তারপর দুই নাম্বারটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই কৃত্রিম পলিমার, মানে যেটা আসলে বিভিন্ন কারখানাতে তৈরি করা হয়, কৃত্রিম পলিমার। আর তিন নাম্বার যেটা আছে ভাই, এটাকে আমরা বলি অর্ধকৃত্রিম পলিমার। অর্থাৎ এখানে বেসিক্যালি এই যে প্রাকৃতিক এবং তোমার হচ্ছে যেটা হচ্ছে নিজেরা নিজেরা তৈরি করি আমরা, মানে বিভিন্ন ধরনের তোমার ফ্যাক্টরিতে, তো ওই দুইটাকে সংযুক্ত করে যে পলিমারটা তৈরি করা হয় সেটাকে আমরা বলি অর্ধকৃত্রিম পলিমার। তাহলে মনে রাখবো এখানে ভাই আমরা যে বিক্রিয়া অনুসারে তোমার হচ্ছে ভাই পলিমার দুই প্রকার, সংযোজন আর হচ্ছে ঘনীভবন। উৎস অনুসারে তোমার হচ্ছে যে ভাই তিন প্রকার, প্রাকৃতিক, কৃত্রিম এবং তোমার হচ্ছে ভাই অর্ধকৃত্রিম পলিমার। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তো আমরা সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো আজকে হচ্ছে আমরা আমাদের আজকের লেকচারে আমরা আলোচনা করবো সংযোজন পলিমার নিয়ে। আমরা নেক্সট লেকচারে ঘনীভবন পলিমার নিয়ে আলোচনা করবো। পরবর্তীতে আমরা এগুলোকেও কভার করবো। চলো তাহলে আমরা স্টার্ট করি। তাহলে আমরা, তো আমাদের আজকের ফার্স্ট টপিকটার নাম হচ্ছে ভাই এই তোমার হচ্ছে ভাই সংযোজন পলিমার। আচ্ছা, তাহলে প্রথম কথা, সংযোজন পলিমার জিনিসটা কি ভাই? সংযোজন পলিমার নাম শুনে বুঝতেছো, সংযোজন কথাটা লেখা আছে না? এটা আরেকটা নাম হচ্ছে কি বলতো? জুতো বা হোমোপলিমার। আচ্ছা, তো সংযোজন পলিমার জিনিসটা কি দেখো, নাম শুনে বোঝা যাচ্ছে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে মনোমার অণুগুলো যদি পরস্পর অণুগুলোর সরাসরি রাসায়নিক সংযোগের ফলে উৎপন্ন পলিমারকে আমরা কি বলি বলতো? সংযোজন পলিমার বলি। আমি তোমাকে বুঝাই দিই। দেখো এখানে কথা বলছে কি সংযোজন বিক্রিয়ার ফলে। আচ্ছা, সংযোজন বিক্রিয়া তুমি 9 কি পড়ে আসছো? সংযোজন বিক্রিয়ায় কি হইতো? এখানে একটা পদার্থ থাকতো, এখানে একটা পদার্থ থাকতো, দুটা যুক্ত হয়ে নতুন একটা সি পদার্থ তৈরি হইতো। এটাকে তুমি সংযোজন বিক্রিয়া বলতা। অর্থাৎ সংযোজন পলিমারে তোমার কি ঘটবে বলতো? সংযোজন পলিমার সৃষ্টি হওয়ার সময় সংযোজন বিক্রিয়া ঘটবে। অর্থাৎ সংযোজন পলিমার তাহলে কিভাবে তৈরি হয়? সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে এখানে দেখো বলতেছে কি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে মনোমার অণুগুলো, অর্থাৎ মনোমার অণু যেগুলো আছে এদের মধ্যে সংযোজন বিক্রিয়া ঘটবে, হওয়ার মাধ্যমে উৎপন্ন যে পলিমার হবে সেটাকে আমরা কি বলতেছি ভাই? সংযোজন পলিমার বলতেছি। একটা তুমি জিনিস দেখো এখানের মধ্যে সংযোজন পলিমারে কি হচ্ছে, আমরা একটা এক্সাম্পল দিছি কি, ধরো A একটা যৌগ, ধরো বি একটা যৌগ, ধরো সি হচ্ছে উৎপন্ন হচ্ছে। একটা জিনিস দেখো তো ভাই, এ আর বি থেকে যখন বি যখন যুক্ত হয়ে যখন সি তৈরি হচ্ছে, এখানে কোনো পদার্থ কি এক্সট্রা ভাবে কি বের হয়ে গেছে? বের হয়ে কিন্তু যায় নাই। অর্থাৎ যা এখানে ছিল, যা এখানে ছিল যুক্ত হয়ে তা এখানে আছে, কোনো কিন্তু এক্সট্রা পদার্থ নির্গত হয় নাই।
তো এই ধরনের পলিমারকে আমরা কি বলি ভাই? সংযোজন পলিমার। তো আমরা যখন কালকে যখন ঘনীভবন পলিমার দেখব, আমরা দেখব তখন এখান থেকে ঘনীভবন পলিমারে কি হয়, ছোট ছোট পদার্থগুলো এখান থেকে বের হয়ে যায়। সেটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। সংযোজন পলিমারে যা তোমার মনোমার থাকে তাই আলটিমেটলি পলিমারে কনভার্ট হয়, কিন্তু তোমার ঘনীভবন পলিমারে কি হয়? ঘনীভবন পলিমারে তোমার হচ্ছে ভাই যা মনোমারে থাকে সম্পূর্ণভাবে তা পলিমারে কনভার্ট হয় না, কিছু কিছু ছোট ছোট অংশ তোমার কি হয় বলতো ওই যৌগ থেকে বের হয়ে যায়। এটা আমরা আগামী দিন আলোচনা করব। তো তোমার হচ্ছে ভাই সংযোজন পলিমারের একটা সিম্পল এক্সাম্পল যদি আমরা দেখি, তো এটাকে চলো আমি এটা নিচে নামাই। একটা যদি সিম্পল এক্সাম্পল দেখি, যেটা আমরা 9 অনেকবার দেখে আসছি, এগুলা কি থাকতো বলতো? তুমি ইথিনকে নিতা, ইথিন, এটা থেকে তুমি পলিথিন তৈরি করতা, তাহলে তুমি কয় সংখ্যক ইথিনকে নিতা? এন সংখ্যক ইথিনকে নিতা। দেন তুমি এখানে কি ঘটাইতা ভাই? পলিমারকরণ বিক্রিয়া ঘটাইতা। তুমি এখানে ঘটাইতে হচ্ছে ভাই পলিমারকরণ বিক্রিয়া ঘটাইতা, মানে এখানে তুমি বিভিন্ন প্রভাবক টভাবক যুক্ত করতা। কি কি প্রভাবক যুক্ত করতা আমি নিচে লিখে দিচ্ছি। তো এটা ঘটানোর ফলে কি হইতো ভাই? এই ডাবল বন্ডটা ভেঙে যাইতো, অর্থাৎ CH2 এখন সিঙ্গেল বন্ড CH2 হয়ে যাইতো। তাহলে ডাবল বন্ড যেহেতু ভেঙে গেছে, তাহলে এও একটা হাত হারাইছে, এও একটা হাত হারাইছে, ফলে এদিকে একটা হাত খুলতো, এদিকে একটা হাত খুলতো। দেন তুমি এটাকে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিতা, কোথাও কোথাও থার্ড ব্র্যাকেট দে, এরপর এখানে এন লিখে দিতা, কারণ এখানে কয়টা ছিল? এন সংখ্যক। অর্থাৎ এখানে এই এন লেখার মানেটা কি জানো? এরকম জিনিস এনটা পরপর এভাবে করে যুক্ত হবে জিনিসটা। সো এটাকে তুমি কি বলতো ভাই? এটাকে তুমি বলতো হচ্ছে ইথিন, আর এটাকে তুমি বলো হচ্ছে ভাই পলিথিন। তো এখানের মধ্যে খেয়াল করে দেখো, ইথিন যেটা আছে ভাই, এই ইথিনটা কি হিসেবে কাজ করে ভাই? এই ইথিনটা কাজ করে তোমার হচ্ছে ভাই মনোমার হিসেবে। এই ইথিনটা এখানে কি হিসেবে কাজ করতেছে? এই ইথিনটা এখানে কাজ করতেছে তোমার হচ্ছে ভাই মনোমার হিসেবে। আর এই যে তোমার এখানে পলিথিন তৈরি হয়েছে, এই পলিথিনটা এখানে কি হিসেবে কাজ করতেছে? পলিথিনটা কাজ করতেছে তোমার হচ্ছে ভাই পলিমার হিসেবে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে পলিথিন কাজ করতেছে পলিমার হিসেবে। আচ্ছা, তাহলে এখন চলো আমরা সেম ভাবে আমরা এই রিয়াকশনটাকে এখানে এখন নিচে লিখতেছি আমরা পলিথিন প্রস্তুতি। তার মানে এখানে কি হবে? তুমি এখানে ভাই ইথিনকে নাও, অর্থাৎ NCH2 ডাবল বন্ড CH2 কে নাও। তো এখানে তুমি দেখো তো এই যে প্রভাবক হিসেবে কি কি রাখতা, 9 পড়ে আসছো এটা। তোমরা এখানে যেটা করতা সেটা হচ্ছে ভাই 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার চাপকে নিতা। দেন তোমরা হচ্ছে ভাই টেম্পারেচার নিতা 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তোমরা এখানে ভাই প্রভাবক রাখতা বলতো কি? অক্সিজেন প্রভাবককে রাখতা। রাখার ফলে কি তৈরি হইতো? তোমার এখানে পলিথিন তৈরি হইতো। তো একটু প্রভাবকগুলো একটু মুখস্থ করা লাগবে। তো যেগুলো যেগুলো লিখে দিব ওগুলো মুখস্থ করলে চলবে ভাই, সব মুখস্থ করা লাগবে না। তাহলে এটাই তোমার কি তৈরি হইতো ভাই? পলিথিন তৈরি হইতো। আর যদি কখনো এমন হয় পলিমারকরণ বিক্রিয়াতে তুমি যদি প্রভাবক কি আছে সেটা যদি ভুলে যাও, তুমি জাস্ট কি লিখে দিবা বলো তো? পলিমারকরণ লিখে দিবা, নিচে লিখে দিবা উচ্চ চাপ পদ্ধতি। যে কি লিখে দিবা? উচ্চ চাপ পদ্ধতি। এটা তুমি কখন করবা বলো তো? এটা তুমি তখনই করবা, ধরো সাপোজ তুমি প্রভাবক ভুলে গেছো, পলিমারকরণ বিক্রিয়াতে তুমি প্রভাবক ধরো ভুলে গেছো, প্রভাবক কি কি আছে, চাপ কত আছে, টেম্পারেচার কত আছে ভুলে গেছো, তুমি তখন কি লিখে দিবা? পলিমারকরণ লিখবা উপরে, নিচে লিখবা উচ্চ চাপ পদ্ধতি। বাস এতটুকু লিখে দিলেই ফুল মার্কস পেয়ে যাবা। হ্যাঁ, তবে সবচেয়ে বেটার হয় তুমি যদি প্রভাবকটা লিখো, আর যদি প্রভাবক ভুলে যাও তখন এই কাজটা করবা, দুটোটাতে তুমি ফুল মার্কস পাবা। আচ্ছা, এটা তোমার হচ্ছে ইথিন। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। এগুলো হচ্ছে সবগুলো কি, এখানে একটা জিনিস দেখো তো, যা এখানে ছিল আলটিমেটলি তা এখানে আছে, কোনো কিছু কিন্তু বের হয়ে যায় নাই। এই জন্য এগুলো হচ্ছে সংযোজন পলিমার। ওকে, আচ্ছা এবার দেখো পলিপ্রোপিলিন প্রস্তুতি। দেখো তো, পলি ইথিন যখন তুমি পড়ছো সেটা কি ছিল? ইথিনের পলিমার ছিল। এখন পলিপ্রোপিলিন তার মানে এটা কি তোমার কি হবে বলো তো? এখানে এটা হচ্ছে তোমার ভাই প্রোপিনের পলিমার হবে, রাইট? খেয়াল করে দেখো না, তুমি এখানে যখন পলি ইথিন যখন তৈরি করছো, পলিথিন মানে কি? পলি ইথিন। পলিথিনকে তুমি যদি ভাঙো তাহলে তুমি কি পাবা? পলি যোগ ইথিন পাবা। আলটিমেটলি এটা তাহলে ইথিনের পলিমার ছিল। তাহলে এখানে তৈরি করতেছো তুমি পলিপ্রোপিলিন, অর্থাৎ তুমি পলি আর প্রোপিনের তুমি হচ্ছে যেটা পলিমার। তাহলে পলিপ্রোপিলিন তুমি কোত্থেকে পাবা বলো তো ভাই? পলিপ্রোপিলিন তুমি পাবা প্রোপিন থেকে। তাহলে প্রোপিনকে তুমি নাও, প্রোপিনে কি হয়? 3 কার্বন থাকে না, এবং একটাতে ডাবল বন্ড থাকে। সাপোজ আমি এখানে একটা প্রোপিনকে আঁকতেছি, CH2 CH। আচ্ছা, একটা CH3 এখানে থাকে, এই CH3টাকে আমি ডানে না দেখায় CH3টাকে আমি উপরে দেখাচ্ছি, কারণ আছে একটা। CH3টাকে আমি কোথায় দেখাচ্ছি ভাই? উপরে দেখাচ্ছি, কারণ আছে একটা ভাই। আচ্ছা দেখো, তারপর তারপর এখানে আমি N সংখ্যক নিচ্ছি। তো এই যৌগটার নাম কি ভাই? এই যৌগের নাম হচ্ছে ভাই 3 কার্বনের অ্যালকিন, তার এটার নাম হচ্ছে প্রোপিন। এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, এটার নাম হচ্ছে তোমার প্রোপিলিনও বলে, অর্থাৎ এটাকে প্রোপিনও বলে, প্রোপিলিনও বলে। এটাকে যখন আমরা পলিমারকরণ করি ভাই, এটাতে আমরা হচ্ছে যে চাপকে রাখি হচ্ছে 140 অ্যাটমসফিয়ার, তারপর এখানে হচ্ছে আমরা টেম্পারেচার রাখি 120 ডিগ্রি সেন্টিগ্রেড,
টেম্পারেচারকে আমরা এখানে রাখি 120 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং হচ্ছে আমরা এখানে তোমার হচ্ছে প্রভাবক হিসেবে রাখি টাইটানিয়াম ক্লোরাইডকে। বা এখানেও সেম কথা, তুমি যদি ভাই প্রভাবক বলে যাও, তুমি পলিমারকরণ লিখে উচ্চচাপ পদ্ধতি লিখে দিবা। তারপরে তাহলে এখান থেকে দেখো কি তৈরি হবে, ডাবল পলিমারকরণে কি হয়, ডাবল বন্ড ভেঙে যায়। তো এখানে দেখো, তাহলে এখানে থাকবে কি CH2, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেছে CH, উপরে CH3 আছে। তাহলে দেখো, এর থেকে ডাবল বন্ড ভাঙছে, এর থেকে ডাবল বন্ড ভাঙছে, ফলে এদিকে একটা হাত সৃষ্টি হবে, এদিকে একটা হাত সৃষ্টি হবে, আর এখানে N দিয়ে দাও। দেখো এটাকে উপরে দেওয়ার কারণটা কি, কারণ এটাকে তুমি যদি এদিকে দিতে তাহলে হাতটা ভাঙতে হবে তোমার উপরে। সো এই জন্য হাতটাকে যেন আমি ডানে দেখাতে পারি, তাই CH3টাকে আমি উপরে দিচ্ছি এখানে। সো এটাকে তুমি কি বলো তো, এটাকে তুমি বলো হচ্ছে ভাই পলিপ্রোপিলিন। দেখছো জিনিসটা, এই যে তোমার পলিমারকরণ কত সিম্পল জিনিস, এটাতে কোনো ঝামেলাই নেই, জাস্ট তুমি একটু প্রভাবকটা মনে রাখলেই হয়। আচ্ছা, এরপরে দেখো পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, এটা তুমি ইংলিশে কি বলো ভাই, PVC বলো সংক্ষেপে। দেখো পিভিসি মানে কি, পিভিসি মানে তোমার দেখো পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি আমরা তৈরি করা কিন্তু শিখাইছি জিনিসটা। দেখো তো কিভাবে তৈরি করতে হয়, খেয়াল করে দেখো। পলিথিন হচ্ছে তোমার ইথিনের পলিমার, পলিপ্রোপিলিন হচ্ছে তোমার কি বলতো, প্রোপিনের পলিমার। তাহলে পলিভিনাইল ক্লোরাইড যেটা, সেটা কিসের পলিমার হবে, পলিভিনাইল ক্লোরাইড, সেটা কিসের পলিমার হবে ভাই, ভিনাইল ক্লোরাইডের পলিমার। বুঝো জিনিসটা, বুঝো। তোমার এখানে যখন পলিথিন ছিল ইথিনের পলিমার, পলিপ্রোপিলিন ছিল প্রোপিনের পলিমার। তাহলে পলিভিনাইল ক্লোরাইড যেটা আছে, পলিভিনাইল ক্লোরাইড, এটা হবে ভিনাইল ক্লোরাইডের পলিমার। পলিকে বাদ দাও না, পলিকে বাদ দিয়ে চিন্তা করো অলওয়েজ। হ্যাঁ, যেমন এখানেও পলিকে বাদ দিয়ে চিন্তা করো। তাহলে এটা কি হবে, পলিভিনাইল ক্লোরাইডটা হবে ভিনাইল ক্লোরাইডের পলিমার। তো তোমরা অলরেডি ভিনাইল ক্লোরাইড কিন্তু তৈরি করতে পারো, সেটা কোত্থেকে তৈরি করতে, অ্যালকাইন থেকে আমরা শিখে আসছি কিন্তু। তো ভিনাইল ক্লোরাইডের সংকেত কি হতো ভাই, CH2 থাকতো, ডাবল বন্ড CH থাকতো, এখানে তোমার Cl থাকতো। এটা তোমার কি বলতো, এটা তোমার হচ্ছে ভাই ভিনাইল ক্লোরাইড। এটা তোমার কি বলতো, ভিনাইল ক্লোরাইড। তারপর এটাকে তুমি কত মোল নিতা, N সংখ্যক নিতা। এটাকে তুমি এখন পলিমারকরণ করবা। দেখো আমি কিন্তু এটার এখন কি বলতো, ভুলে গেছি, প্রভাবক কি আছে ভুলে গেছি। তাহলে আমি কি করব, আমি লিখবো এখানে পলিমারকরণ, তারপর নিচে কি লিখে দিব, উচ্চচাপ পদ্ধতি। ভাই এতটুকু লিখলেও ফুল মার্কস পাবা। ওকে, তোমার প্রভাবক শব্দটাকে লেখার দরকার নাই। যেগুলো যেগুলো আমি প্রভাবক লিখে দিচ্ছি ওগুলাই লিখবা, আর বাকিগুলো আমি যেভাবে এগুলো লিখে দিব, এগুলো মুখস্থ রাখার দরকার নেই, আমার মতো লিখলেই চলবে। তাহলে এখানে কি হবে ভাই, ডাবল বন্ড ভেঙে যাবে আবার যথারীতি, CH2 CH, উপরে তোমার Cl থাকবে, এখানে তার একটা হাত খুলে যাবে, এখানে একটা হাত খুলে যাবে, এখানে তুমি N দিয়ে দাও। আর এটাই হচ্ছে তোমার ভাই পলিভিনাইল ক্লোরাইড, যেটাকে আমরা সংক্ষেপে PVCও বলি। ভাই এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, একটু মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা দেন চলো আমরা নেক্সটে যাই। নেক্সট আছে তোমার হচ্ছে ভাই পলিস্টারিন প্রস্তুতি। সো এটাও বেশ ইম্পর্টেন্ট ভাই, এবং এটাই হচ্ছে একটু ঝামেলা, বাকিগুলো কিন্তু সব সোজা। যেমন দেখো, এই যে এইগুলো তুমি পড়ছো তিনটা, এগুলো কিন্তু তোমার কোনো কঠিনই না, এগুলো তুমি 9 10 পড়ে আসছো। তো একটু সবচেয়ে ঝামেলা হচ্ছে পলিস্টারিন প্রস্তুতিটা। তো এটার একটু স্টার মার্কস দিয়ে রাখো। তাহলে বুঝতেছোই, পলিস্টেরিন, তাহলে এটা কিসের পলিমার হবে, স্টেরিনের পলিমার হবে। এখন হচ্ছে ভাই স্টেরিন যৌগটা কিরকম দেখতে হয়, তাহলে আমাদের আগে বোঝা দরকার যে স্টেরিন যৌগটা কিরকম হয়। স্টেরিন, এই যৌগটা আমাদের আগে চেনা দরকার, স্টেরিন যৌগটা কিরকম হয়। তাহলে আমরা চিনি আসো। তুমি ফার্স্টে স্টেরিন যৌগটা আঁকার জন্য তুমি আগে বেনজিনকে আঁকো, একটা বেনজিন আঁকো, দেন বেনজিন আঁকার পরে, এটা বেনজিন আঁকছো তো, দেন তুমি হচ্ছে ভাই এখানে একটা CH দাও, তারপরে তুমি এখানে ডাবল বন্ড দিয়ে CH2 দিয়ে দাও। এটাই হচ্ছে তোমার ভাই স্টেরিন। এটা কিসের সংকেত বলো তো ভাই, এটা হচ্ছে তোমার স্টেরিনের সংকেত। আমি চলো এটাকে বক্স করে দিই। তো এটা হচ্ছে আমার স্টেরিনের সংকেত। ওকে, তাহলে এখন আমি বুঝতেছি যে এটা কি হবে বলতো ভাই, এখানে আমরা এখন তৈরি করবো পলিস্টেরিন। তার মানে এটা কিসের পলিমার, স্টেরিনের পলিমার। তাহলে এটাকে ডাইরেক্ট পলিমারকরণ করে দিলেই হচ্ছে। কিন্তু তোমার কোয়েশ্চনে তোমার কি দিবে জানো, কোয়েশ্চনে তোমাকে বলবে যে ভাই তুমি কি তৈরি করো, বেনজিন থেকে পলিস্টেরিন তৈরি করো। দেখো জিনিসটা বুঝো, নর্মালি তুমি যদি পলিস্টেরিন প্রস্তুতি, তো তুমি জাস্ট এখানে স্টেরিনকে নাও, এটার আগে N দিয়ে দাও, উচ্চচাপ পদ্ধতি আর হচ্ছে পলিমারকরণ লিখে দাও, ডাইরেক্ট ওই যে ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড করে দাও। এভাবে লিখলে কিন্তু তোমার হচ্ছে যে হবে, কিন্তু কোয়েশ্চনে তোমাকে এভাবে দেওয়া থাকবে না। কোয়েশ্চনে তোমার বলবে বেনজিন থেকে তুমি কি তৈরি করো, পলিস্টারিন। তাহলে কোয়েশ্চন আমরা এখন কি তৈরি করবো চলো দেখি তো। আমরা এখন তৈরি করবো হচ্ছে তোমার ভাই বেনজিন হতে, পলিস্টারিন প্রস্তুতি। নর্মালি তো ভাই স্টেরিন থেকে তো পলিস্টারিন তৈরি করা কোনো ব্যাপারই না। এই যে স্টেরিন দেখতেছো, এটা থেকে তো পলিস্টারিন তৈরি করা কোনো ব্যাপারই না। জাস্ট পলিমারকরণ পদ্ধতি আর উচ্চচাপ পদ্ধতি লিখে দাও, তাহলেই হচ্ছে।
তাহলে আমরা এখন তৈরি করবো বেনজিন হতে পলিস্টারিন তৈরি। এটা একটু ঝামেলা আছে, চলো আমরা দেখি আসো। তো ফার্স্ট অফ অল দেখো ভাই, বেনজিন থেকে পলিস্টারিন তৈরি করবা। তুমি কি তৈরি করবা? বেনজিন থেকে পলিস্টারিন। কিন্তু ভাই তোমার তো বোঝা দরকার, আমি যদি আগে পলিস্টারিন তৈরি করতে চাই তাহলে তো আমার আগে স্টেরিন তৈরি করা লাগবে, দেন আমি পলিস্টারিন তৈরি করবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে আগে বেনজিন থেকে স্টেরিন তৈরি করা। কিভাবে বেনজিন থেকে স্টেরিন তৈরি করবো ভাই? দেখো খুব সিম্পল, একটু মুখস্থ রাখা লাগবে, বুঝে বুঝে পড়ি আসো। তুমি এখানে ফার্স্ট একটা বেনজিন কে নাও, ফার্স্টে তুমি এখানে একটা বেনজিন কে নাও। তো এটা তোমার হচ্ছে একটা বেনজিন, ওকে, এটা তোমার হচ্ছে একটা বেনজিন। আচ্ছা, দেন তুমি এখানে এটার সাথে রিয়াকশন করাও। দেখো না, তোমার এখানে কি লাগবে ভাই? উপরে 2 কার্বন লাগবে না? তাহলে তুমি এখানে করাও, রিয়াকশন করাও CH3 CH2 Cl। কারণ এটাকে কেন যুক্ত করতেছো? কারণ তোমার এখানে এইচটা সরাইতে হবে। কি হবে তাহলে এখানে? এই এইচ এই Cl এর সাথে রিয়াকশন করে HCl তৈরি করবে, এবং তোমার এখানে CH2 CH3 কি এখানে বসবে। তাহলে ফলস্বরূপ দেখো এই জায়গাটাকে জাস্ট আমি একটু কপি করলাম, তাহলে এখানে নিয়ে যাই আমি। তাহলে হ্যাঁ, তাহলে জাস্ট দাগ টেনে দিই। তাহলে কি তৈরি হবে দেখো তো, এই যে এইচ যেটা দেখতেছো ভাই, এই এইচ আর কিন্তু থাকবে না, এইচ কিন্তু থাকবে না। এইচ এর পরিবর্তে কে বসবে এখানে? এখন এইচ এর পরিবর্তে বসবে, দেখো এখানে হাত হারাইছে কে? CH2 হাত হারাইছে, আর বেনজিনে হাত হারাইছে। তাহলে এখানে বসবে CH2 CH3, আর তোমার এখানে হচ্ছে HCl। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো ভাই। আচ্ছা এবার দেখো, এবার তোমার যদি তুমি এটা থেকে যদি স্টেরিন তৈরি করতে চাও, এখন তোমার কাছে এই যৌগটা আছে, তাহলে আমি এটাকে কপি করি। আমার কাছে তাহলে এখন এই জিনিসটা আছে এখানে, ওকে, আমার কাছে তাহলে এখন এই জিনিসটা আছে। খুব চমৎকার জিনিস, দেখো ভাই, মুখস্থ রাখারও কিছু নাই এগুলা। দেখো আমার কাছে এখন এই যৌগটা আছে। এখন আমি এখান থেকে চলে স্টেরিন তৈরি করতে যাচ্ছি। আমি এই যৌগটা থেকে কি তৈরি করতে যাচ্ছি ভাই? স্টেরিন তৈরি করতে যাচ্ছি। আমার কি করা লাগবে একটু লক্ষ্য করে দেখার চেষ্টা করো। এই যৌগটা আমার এখানে আছে, আমি তৈরি করতে যাচ্ছি তোমার হচ্ছে ভাই, দেখো তো কি স্টেরিন। খেয়াল করে দেখো, স্টেরিনের মধ্যে এখানে CH আছে, আর এই যৌগটার মধ্যে এখানে CH2 আছে, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন বেশি আছে। আবার এখানে স্টেরিনের মধ্যে এখানে CH2 আছে, এখানে একটা H3 আছে, তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন বেশি আছে। তাহলে এই যৌগটা এবং স্টেরিনের মধ্যে পার্থক্য কি? এই যৌগটাতে দুইটা হাইড্রোজেন বেশি আছে, এখানে একটা হাইড্রোজেন বেশি আছে, এখানে একটা হাইড্রোজেন বেশি আছে। তাহলে মোট হাইড্রোজেন কয়টা বেশি আছে? 2টা হাইড্রোজেন বেশি আছে। তাহলে আমি যদি এইটা থেকে যদি স্টেরিন তৈরি করতে চাই, তাহলে আমার এই 2টা হাইড্রোজেনকে সরাইতে হবে। ভাই হাইড্রোজেন সরানোর প্রক্রিয়াটাকে আমি কি পরে আসছি? ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন তুমি কেমনে করো? ওই যে কপার 300°C। ওকে, এগুলো তো সব আমি পরে আসছি। দেখো তাহলে তুমি এখানে কি করো ভাই? কপার 300°C দাও, তাহলে তোমার কি বের হয়ে আসবে? হাইড্রোজেন বের হয়ে আসবে। গুড বেটা। তাহলে দেখো এখানে কি তৈরি হবে? এখানে এই যৌগটা তৈরি হবে। এবার এটাকে কপি করো, এদিকে নিয়ে যাও। তাহলে দেখো এবার কাহিনী যেটা হবে, এই উপরের মধ্যে এখানে থেকে একটা হাইড্রোজেন সরবে, অর্থাৎ H2 থেকে একটা হাইড্রোজেন সরলো, তাহলে শুধু CH থাকবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন সরবে, অর্থাৎ এখানে থাকবে CH2। তাহলে দেখো, এই একটা হাইড্রোজেন হারাইছে, একটা হাইড্রোজেন হারাইছে, আগে সিঙ্গেল বন্ড ছিল, তাহলে এখন এদের মধ্যে কি থাকবে? ডাবল বন্ড। এই তোমার কি তৈরি হয়ে গেছে তাহলে ভাই? স্টেরিন তৈরি হয়ে গেছে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই, স্টেরিন তৈরিটা। আচ্ছা এবার দেখো, এবার তো পলিস্টেরিন তৈরি করার কোনো ব্যাপারই না ভাই। কিভাবে তৈরি করবা জাস্ট বলো তো। এটাকে নাও, এটাকে নেওয়ার পর এটার আগে একটা N দিয়ে দাও। দেন তুমি এখানে কি লিখো ভাই? তুমি এখানে লিখো পলিমারকরণ লিখো, আর উচ্চচাপ পদ্ধতি লেখো। তুমি এখানে লিখো পলিমারকরণ, সরি ভাই, তুমি তার এখানে লিখো পলিমারকরণ, পলিমারকরণ, আর নিচে কি লেখো ভাই? উচ্চচাপ পদ্ধতি, উচ্চ চাপ পদ্ধতি লেখো। ওকে, তাহলে দেখো এখানে কাহিনী কি হবে ভাই? তাহলে আমি যদি একটু করে এখানে মুছি, হ্যাঁ, তাহলে দেখো এখানে কাহিনী কি হবে, দেখো কি তৈরি হবে। দেখো এই যৌগটাকে আমরা চলো এখানে দেখাই, একটু কপি করি তাহলে। হ্যাঁ, তাহলে দেখো কি তৈরি হবে এখানে আমার। আমি তাহলে এখানে যুক্ত করে দিই এটাকে, স্টেরিন লেখাটাকে মুছে দিই। তাহলে কি তৈরি হবে দেখো ভাই? পলিমারকরণে কি হয়? ডাবল বন্ড থাকে? ডাবল বন্ড থাকে না। ডাবল বন্ডের পরিবর্তে কি থাকে বলতো? সিঙ্গেল বন্ড থাকে, অর্থাৎ এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর এখানে CH2। অর্থাৎ পলিমারকরণ ফলে কি হবে? ডাবল বন্ড আর থাকবে না, একটা সিঙ্গেল বন্ড হবে। তাহলে যদি সিঙ্গেল বন্ড হয়ে যায়, তাহলে একটা হাত হারাইছে, একটা হাত হারাইছে, তাহলে এদিকে একটা হাত দিয়ে দাও, এদিকে একটা হাত দিয়ে দাও। আলটিমেটলি তুমি এরপর এখানে ব্র্যাকেট দিয়ে দাও, এখানে N দিয়ে দাও, শেষ। তোমার এটাকে কি আমরা কি বলি বলতো? পলিস্টেরিন বলি ভাই। এগুলো দুনিয়ার সিম্পল জিনিস, খালি একটু প্রসেস না জানার কারণে এগুলো কঠিন হয়ে যায়। ওকে, তাহলে দেখো এখানে তোমার তো নর্মালি স্টেরিন থেকে পলিস্টেরিন তৈরি করার কোনো ব্যাপারই না, কিন্তু তোমার কোশ্চেনে বলবো তোমাকে বেনজিন থেকে পলিস্টেরিন তৈরি করো। তো তখন তুমি এই 3টে স্টেপ ফলো করে, তোমার হচ্ছে ফার্স্ট আগে এই বেনজিন থেকে প্রথমে আগে 2 স্টেপ ফলো করে স্টেরিন তৈরি করা লাগবে, দেন স্টেরিন থেকে তুমি পলিস্টেরিন তৈরি করো। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে তো আমরা নেক্সটে যাই। নেক্সট আছে আমাদের হচ্ছে ভাই ট্যাফলন প্রস্তুতি। আচ্ছা ট্যাফলন প্রস্তুতিটাও ইজি অনেক, চলো আমি তোমাকে দেখাই দিই জিনিসটা, ট্যাফলন আমরা কিভাবে প্রস্তুত করি।
তো ট্যাফলন পদ্ধতিতে আমরা কি করি, আমরা এখানে CF2 কে নিই, তারপর তোমার এখানে ডাবল বন্ড CF2 কে নিই, CF2 কে নিই, হ্যাঁ। তো এটা হচ্ছে ট্যাফলনের মনোমার আর কি, বুঝছো? তো আমি তাহলে এটাকে n সংখ্যক নিব ভাই। তারপর কি লিখবো এখানে বলো তো, যেহেতু আমি প্রভাবক জানি না, এগুলো প্রভাবকগুলো ইম্পর্টেন্ট না, তুমি লিখবে এখানে পরিমারকরণ, পলিমারকরণ। তারপর তুমি এখানে লিখবে তোমার হচ্ছে ভাই উচ্চ চাপ পদ্ধতি। ওকে, আচ্ছা। তারপর এখান থেকে কি পাবা ভাই, দেখো এরপরে এখান থেকে তুমি কি পাবা দেন ভাই, তোমার এখান থেকে পাবা তুমি এই যে CF2, দেখো ডাবল বন্ড ভেঙে যাবে, সিঙ্গেল বন্ড হবে CF2, এখানে একটা বন্ড থাকবে, এখানে একটা বন্ড থাকবে, এখানে N থাকবে, এই যৌগটাকে তুমি কি বলো বলো তো ভাই, ট্যাফলন। এই যৌগের নামই হচ্ছে তোমার ভাই ট্যাফলন। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তো এখানে দেখো তোমাদেরকে আমি দুইটা জিনিস পড়াচ্ছি না, এগুলো আমি হচ্ছে অলরেডি আগে আলোচনা করে আসছি। সেটা কি, সেটা ছিল তোমার এরকম যে মিথানল যেটা ছিল ভাই, এটা হচ্ছে তুমি অ্যালডিহাইডের লেকচার এখানে পাবা। যে আমি আশা করতেছি তোমরা এগুলো দেখে আসছো আগে। তো আমরা দেখছিলাম মিথানলকে যখন আমরা পলিমারকরণ করি, মিথানলকে আমরা যখন পলিমারকরণ করি তখন আমরা কি পাইছিলাম বলতো, মিথানলকে পলিমারকরণ করে ট্রাইঅক্সান, সেগুলো আমরা আগে দেখে আসছি বিক্রিয়া সহ। তো একটু কষ্ট করে এখান থেকে দেখে আসিও, আমি আর এখানে দেখাচ্ছি না, তাহলে সময় নষ্ট হবে। তাহলে মিথানলকে আমরা যখন পলিমারকরণ করি ভাই আমরা কি পাই, ট্রাইঅক্সান। এটা মনে রাখবো আমরা, ট্রাইঅক্সান। আর সেম ভাবে যখন আমরা ইথানলকে যখন তোমার পলিমারকরণ করি, ইথানল, ইথানলকে যখন আমরা ভাই তোমার হচ্ছে ভাই পলিমারকরণ করি, তখন আমরা কি পাই বলতো ভাই, তখন আমরা পাইছি তোমার হচ্ছে ভাই প্যারালডিহাইড। ইথানলকে পলিমারকরণ করলে, ইথানলকে যখন আমরা ভাই তোমার এখানে পলিমারকরণ করছি, পলিমারকরণ, তখন আমরা কি পাইছি বলতো ভাই, তখন আমরা পাইছি তোমার হচ্ছে ভাই প্যারালডিহাইড। ওকে, তো এই জিনিসগুলো তো আমি অলরেডি পরে আসছি, আমি আশা করতেছি তোমরা এগুলো পরে আসছো ভাই, সেগুলো নিয়ে আমি আর এখানে আলোচনা করতেছি না। তাহলে চলো নেক্সটে যাই ভাই। আচ্ছা, নেক্সটে দেখো একটা কোয়েশ্চেন দিছে আমাকে, বলছে যে নিম্নলিখিত বিক্রিয়াগুলো পলিমার দ্রব্যগুলি তৈরির সময় রাসায়নিক বিক্রিয়াগুলো লিখো। যেমন পলিথিন ব্যাগ তৈরির সময় কি বিক্রিয়া হয়, PVC পাইপ তৈরির সময় কি বিক্রিয়া হয় এবং পলিস্টাইরিন বোতলে কি বিক্রিয়া হয়। তো ভাই দেখো অলরেডি তোমাকে আমি আলোচনা করে আসছি। যেমন এইটা, যেমন তুমি যখন পলিথিনের সময় লিখবা তখন তুমি এই বিক্রিয়াটা দিয়ে দিবা। তাহলে চলো আমি এটাকে কপি করলাম, আমি জাস্ট এখানে একটু করে দেখাই দিই তোমাকে। তাহলে ফার্স্ট অফ অল তুমি লিখবা যে পলিথিন ব্যাগ তৈরির সময় নিম্নলিখিত বিক্রিয়া ঘটে। পলিথিন ব্যাগ তৈরির সময়, নিম্নলিখিত বিক্রিয়া ঘটে, নিম্নলিখিত বিক্রিয়া ঘটে। তাহলে দেন আমি এখানে চলো পেস্ট করে দিই জিনিসটা। তারপর তুমি হচ্ছে এই পেস্ট করে দিয়েছি ভাই, এই বিক্রিয়াটা লিখে দিবা। ওকে, এই বিক্রিয়াটা তুমি এখানে লিখে দিবা, শেষ, তোমার কাজ শেষ। তারপর B নাম্বার, PVC পাইপ। তারপর সেম ভাবে তুমি লিখে দিবা PVC পাইপ তৈরির সময় নিম্নলিখিত বিক্রিয়া ঘটে। তাহলে এটাকে চলো কপি করি। তাহলে এখানে লিখবা তুমি PVC পাইপ তৈরির সময়, নিম্নলিখিত বিক্রিয়া ঘটে। কোন বিক্রিয়াটা লিখবা ভাই, দেখো আমরা তো পরে আসছি এখানে পলিভিনাইল ক্লোরাইড বা PVC যেটা ছিল, কোথায় গেল, হ্যাঁ এই তো PVC, এই যে এটা, এই রিয়াকশনটাকে কমপ্লিটলি লিখে দিবা। আমি চলো এটাকে কপি করলাম ভাই, দেন আমরা চলো এখানে আসি, কোথায় গেল, হ্যাঁ শেষ। তাহলে এটাই তোমার হচ্ছে PVC তৈরির সময় নিম্নলিখিত বিক্রিয়া ঘটে। তাহলে এতটুকু লিখে দিলে হবে তোমার। এরপর দেখো আরেকটা কি জিজ্ঞেস করছে তোমার, বলো তো ভাই, পলিস্টাইরিন বোতল। ওই যে পলিস্টাইরিন বোতল মানে কোনটা, এই যে এটা রিয়াকশন। এখন দেখো এখানে কিন্তু এই যে দেখো এই কোয়েশ্চনটাতে কিন্তু আমার এখানে তোমাকে বলে নাই যে ওই ভাই বেনজিন থেকে তুমি পলিস্টাইরিন বোতল তৈরি করো। তোমাকে এখানে বলছে কোয়েশ্চনে কিন্তু তোমাকে বলে নাই যে বেনজিন থেকে তুমি পলিস্টাইরিন বোতল তৈরি করো। তখন তুমি কি করবা, জাস্ট তখন তুমি পলিস্টাইরিন বোতল তৈরির সময় নিম্নলিখিত বিক্রিয়া ঘটে লিখে এই নিচেরটা লিখবা। তাহলে আমি চলো তোমাকে লিখে দিই জিনিসটা এখানে। তাহলে চলো আমি এখানে একটা জাস্ট পেজ অ্যাড করে লিখি এখানে, C নাম্বার, পলিস্টাইরিন, দেখো পলিস্টাইরিনও বলে বোতল তৈরির সময় নিম্নলিখিত বিক্রিয়া ঘটে। এখন এটা তো তোমার তো বেনজিন থেকে তৈরি করতে বলে নাই, তাহলে জাস্ট তুমি নিচের লাইনটা লিখলেই চলবে, নিম্নলিখিত বিক্রিয়া ঘটে। তাহলে তুমি কি করবা ভাই, এই ক্ষেত্রে দেখাই আমি তোমাকে, তুমি জাস্ট ভাই এখানে যাবা,
এখানে যে ভাই জাস্ট নিচের লাইনটাকে ভাই কপি করবা। তুমি তো কপি করবা না, তুমি তো লিখবা, আমি কপি করতেছি জাস্ট। তুমি এখানে এটাকে ছেড়ে দিবা, বাস শেষ। হ্যাঁ, এই বিক্রিয়াটা ঘটে। তো তোমার এখানে কিন্তু বেঞ্জিন থেকে তৈরি করার দরকার নাই, হ্যাঁ, যেহেতু বেঞ্জিন থেকে বলে নাই। সেইভাবে করে তুমি এটা আনসার করতে পারবা। তো আমরা হচ্ছে আজকে আমরা একদম শেষ চলে আসছি ভিডিও লেকচারের। তো আজকে ভিডিও তুমি যদি পড়াগুলো বুঝো তাহলে তুমি ভিডিওতে লাইক করতে পারো ভাই, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো ভাই, এবং অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো ভাই। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।